আসসালামু আলাইকুম, সকলকে সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সেশন। আজকে আমরা কথা বলবো 46তম বিসিএস প্রিলিমিনারি ইংরেজি অংশের প্রশ্ন সমাধান নিয়ে। প্রশ্ন সমাধানের ক্ষেত্রে অ্যানালাইসিস থাকবে নতুন কিছু নির্দেশনা। 46তম বিসিএস প্রিলির যে প্রশ্নটি আমরা পেয়েছি, এই প্রশ্নে প্রথম লক্ষণীয় বিষয় হচ্ছে সিলেবাস মানা হয়নি, অর্থাৎ নম্বর বন্টন এটা ঠিক নেই। সাহিত্য অংশ থেকে যে কয়টি প্রশ্ন থাকার কথা সেটি নেই। আবার এর বাইরে গ্রামার অংশ থেকে মানে প্রচলিত ভাবে যেই সকল অংশ থেকে প্রশ্ন এসেছে বিগত সালে, সেই সকল অংশ থেকে প্রশ্ন আসেনি, বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি কিছু বাহিরের টপিক থেকেও প্রশ্ন এসেছে। চলুন তাহলে দেখি আজকের সেশনের প্রথম যে প্রশ্নটি সেটি কি আছে। লক্ষ্য করুন, এই প্রশ্নটির উত্তর নিয়ে বেশ ঝামেলা আছে। এখানে জানতে চাওয়া হয়েছে হুইচ অফ দি ফলোইং ওয়ার্ডস ক্যান বি ইউজ অ্যাজ ভার্ব। এখানে কোনটাকে ভার্ব হিসেবে ব্যবহার করা যাবে। দেখুন, মোবাইল এইটাকে মানে এই ওয়ার্ডটা এটা ভার্ব নয়, এটা হতে পারে নাউন। মোবাইলটা হতে পারে নাউন, অথবা এটা হতে পারে অ্যাডজেক্টিভ। এই দুইটা হতে পারবে, নাউন অ্যাডজেক্টিভ। সো এইটা উত্তর নয়, এটা উত্তর নয়। আবার সুগার শব্দটি এটি ভার্ব হতে পারে, মিডিয়া না, এটি ভার্ব হতে পারে না। আবার দেখুন, স্যান্ডও ভার্ব হতে পারে। এক্ষেত্রে এই দুটো প্রশ্নের মধ্যে, অর্থাৎ এই যে দুটো অপশন রইল, এই দুটো অপশনের মধ্যে কোনটাকে সঠিক উত্তর হিসেবে তারা নিবেন, এটা হচ্ছে ফ্যাক্ট। এটা আমরা জানি না, প্রথম কথা হচ্ছে এটা আমরা জানি না। সো এই প্রশ্নের উত্তর যদি বলতে হয় তাহলে অবশ্যই বলতে হবে যেটার উত্তর সুগারও হতে পারে, এটার উত্তর স্যান্ডও হতে পারে। কোনোটাকে নির্দিষ্ট করে উত্তর বলার কোনো সুযোগ নেই। কেমন? এখন পিএসসি যেটা গ্রহণ করে সেটাই হচ্ছে চূড়ান্ত কথা। যেহেতু পিএসসি সে ধরনের কোনো সমাধান আমাদেরকে দেয় না, তাই এই প্রশ্নের ব্যাপারে ভাগ্যের উপরে নির্ভর করতে হবে। হয়তো অনেকে সুগার উত্তর করেছে, অথবা কেউ স্যান্ড স্যান্ড উত্তরটা কম করেছে। ম্যাক্সিমাম আমরা যেটা দেখেছি সুগার উত্তর করেছে, মানে ম্যাক্সিমাম অর্থাৎ 90% উত্তর সুগারের পক্ষে। বাট আমি জানি না, এটা পিএসসির উপর নির্ভর করবে। সো ভাগ্যের উপর নির্ভর করুন কি হতে পারে। দ্বিতীয় যে প্রশ্নটি আছে 2 নম্বর প্রশ্ন, খেয়াল করবেন এখানে যেটি বলা হয়েছে 2 নম্বর প্রশ্নটি খুব ভালোভাবে খেয়াল করুন। 2 নম্বর প্রশ্নটি এমন যে ইন হুইচ সেন্টেন্স লাইক ইজ ইউজড অ্যাজ আ প্রিপোজিশন। এইটার মধ্যে কোনটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ লাইক প্রত্যেকটা বাক্যে লাইক আছে, বাট কোনটা প্রিপোজিশন। লাইক তো অনেক পার্টস অফ স্পিচ হয়, সেক্ষেত্রে এইটা কোনটা, এইটা জানতে চাওয়া হয়েছে। খেয়াল করুন, প্রথম যে বাক্যটি রয়েছে হি লাইকস টু ইট ফিশ, এটা তো নিশ্চিতভাবে ভার্ব। এইটা যে ভার্ব এটা নিয়ে কারো সন্দেহ নেই। এই লাইকস হচ্ছে ভার্ব, এটা নিয়ে সন্দেহ নেই। সো এটা উত্তর নয়। এরপর দেখুন পরবর্তী যে প্রশ্নটি রইল সেটি হচ্ছে হি লাভস লাইক হিজ ফাদার ডাজ। এইখানে এই লাইকটাকে প্রিপোজিশন বলার সুযোগ নাই, কারণ এটা দুই পাশেই দুইটা ক্লজ রয়েছে। হি লাভস একটা ক্লজ, হিজ ফাদার ডাজ একটা ক্লজ। তো এটাকে প্রিপোজিশন নয়, বরঞ্চ কনজাংশন বলা যায়। আর গ নম্বরে যেটি আছে হি ক্লাইম্বড দ্য ট্রি লাইক আ ক্যাট। এখানে দেখুন, এইখানে একটা বানান ভুল আছে। ক্লাইম, আসলে ক্লাইম্বড, এটা একটা বানান ভুল। ক্লাইম্বড এটা এরকম হবে CLIMBED, ক্লাইম্বড। মানে সে গাছে উঠেছিল কিসের মতো, বিড়ালের মতো। এই প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই সি। প্রথমটার উত্তর আমরা করতে পারি নাই, বাট এইটার উত্তর হচ্ছে সি। আর এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন লাইক মাইন্ডেড মানে কি, লাইক লাইক মানে অ্যালাইক, একই গরনের, একই মনের, একই মতের। লাইক মাইন্ডেড পিপল আর নেসেসারি টু স্টার্ট আ বিজনেস। এখানে যেটা বলা হচ্ছে যে একই ধরনের লোক দরকার ব্যবসার জন্য। সো এখানে এটা হবে না, উত্তর অবশ্যই অপশন সি ইজ দ্য রাইট আনসার। এটা আমরা বুঝে ফেলেছি। আর 3 নম্বর যে প্রশ্নটি এসেছে, 3 নম্বর প্রশ্নটি খেয়াল করুন। এখানে বলা হচ্ছে হি ডায়েট ফলোইং দ্য ইনসিডেন্ট। এখানে ফলোইংটা মূলত কোন পার্টস অফ স্পিচ? যারা আমার বেসিক কোর্সে ছিলেন তারা হয়তো আপনারা অলরেডি বুঝে ফেলেছেন। এখানে এই ফলোইংটা প্রিপোজিশন, এটাকে আমরা বলি পার্টিসিপল প্রিপোজিশন। পার্টিসিপল প্রিপোজিশন মানে কতিপয় পার্টিসিপল রয়েছে যেগুলো প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হতে পারে। আই রিপিট, যেগুলো পার্টিসিপল, যেই পার্টিসিপল গুলো প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হতে পারে সেটাকে আমরা বলি পার্টিসিপল প্রিপোজিশন। কেমন?
সো এই ক্ষেত্রে এটি একটি প্রেপোজিশন এবং আপনি চাইলে এটাকে কিন্তু একটা প্রেপোজিশন দ্বারা রিপ্লেস করতে পারেন। আমরা বলতে পারি হি ডায়েড ইন দ্য অ্যাক্সিডেন্ট। এখানে ফলোইং দ্য বলাও যা আর ইন দ্য বলাও তা, সহজ কথা। যেহেতু এটাকে আমরা প্রেপোজিশন দ্বারা রিপ্লেস করতে পারলাম, এটি একটি প্রেপোজিশন, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। এরপরে আসুন কোয়েশ্চেন নাম্বার 4। চারটা একটু দেখি 4 কি আছে। 4 নম্বর যে প্রশ্নটি খেয়াল করবেন, এটা একটু বোঝার বিষয়। রাইটিং আ ডায়েরি ইজ আ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দি রাইটিং স্কিল। অর্থাৎ ডায়েরি লেখা রাইটিং স্কিল বাড়ানোর ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখন এইখানে রাইটিং এ ডায়েরি এই অংশটা তো সাবজেক্ট হিসাবে এটি কি হতে পারে সেটি হচ্ছে দেখার বিষয়। সাবজেক্ট হিসাবে এটা কি নাউন ফ্রেজ, এটা কি ভার্বাল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সাবজেক্টের জায়গায় বসার সুযোগ আছে একমাত্র নাউন ফ্রেজে, অন্য কোনো ফ্রেজের সাবজেক্টের জায়গায় বসার কোনো সুযোগ নাই। সো রাইটিং আ ডায়েরি এটি একটি নাউন ফ্রেজ অথবা এটি একটি জিরান্ড ফ্রেজ। যেহেতু জিরান্ড নেই, আমরা নাউন ফ্রেজ এটা উত্তর করি, সন্তুষ্ট থাকলাম। কোয়েশ্চেন নাম্বার 4। পরবর্তী প্রশ্ন 5 নম্বর প্রশ্নটি খেয়াল করুন, খুব বড় সড় একটি প্রশ্ন। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে যেটি আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। হি লে অন দি গ্রাউন্ড গ্রোনিং। অর্থাৎ সে, সহজ কথা হচ্ছে সে কাতরাচ্ছে, ফ্লোরে শুয়ে কাতরাচ্ছে। এখন খেয়াল করুন লে এখানে ইনজুর্ড আছে, ইনজুরিং আছে, এখানে হ্যাভিং ইনজুর্ড আছে, আর হচ্ছে বিং ইনজুর্ড আছে। এটা আসলে সঠিক উত্তরটা আমরা এখানে আমার মতে এখানে আমি পাচ্ছি না। এখানে বি নয়, বিং ইনজুর্ড। এটা হওয়ার কথা হচ্ছে বিং ইনজুর্ড অথবা হ্যাভিং বিন ইনজুর্ড। এখন হ্যাভিং ইনজুর্ড অনেকে এটা দিতে চাচ্ছে, বাট এটা হওয়া উচিত বেসিক রূপে, যেটা হচ্ছে হ্যাভিং বিন ইনজুর্ড অথবা বিং ইনজুর্ড। এইটা দুইটা যে কোনো উত্তর হওয়া উচিত, বাট এই ক্ষেত্রে আমার কাছে কোথাও উত্তর নেই এটাই মনে হচ্ছে। এখন বিবেচনা আপনাদের কাছে, মানে ফ্লোরে শুয়ে সে কাতরাচ্ছে এরকমটা। সেক্ষেত্রে ইংরেজিতে এরকম হওয়ার কথা যে বিং ইনজুর্ড, আহত হয়ে, লে অন দি গ্রাউন্ড গ্রোনিং, অর্থাৎ আহত হয়ে ফ্লোরে শুয়ে সে কাতরাচ্ছে, গোঙানি দিচ্ছে এরকমটা। এক্ষেত্রে হয়তো বিং ইনজুর্ড অথবা হ্যাভিং বিন ইনজুর্ড এই দুটোর যে কোনো একটাকে গ্রহণ করা যায়, এর কোনোটাই কিন্তু এখানে আমি পাচ্ছি না। কেমন? সো এইটার উত্তর নিয়ে কোনো কথা বলার সুযোগ আমার কাছে নাই। আপনারা হয়তো অন্য কোনো সমাধান দেখলে হয়তো তারা কোনো সমাধান দিতে পারে, এরকম হতে পারে, বাট আমার কাছে এখানে এটার সমাধান নাই। বাই অ্যান্ড লার্জ বলছে ফাইন্ড আউট দ্য মিনিং বাই অ্যান্ড লার্জ। প্রশ্নে কিছু টাইপিং মিস্টেক রয়েছে, আমার কাছে এটা আছে, অর্থাৎ মূল প্রশ্নের কপিটাও আছে, প্রশ্নের কিছু টাইপিং মিস্টেক রয়েছে, এটা খুব দুঃখজনক। বাই অ্যান্ড লার্জ যেটাকে বলা হয় আসলে অন দি হোল, মোটের উপর, মোস্টলি, প্রধানত এরকমটা। সেক্ষেত্রে অন দ্য হোল ইজ দ্য রাইট আনসার। এটা নিয়ে আসলে ব্যাখ্যা বিশ্লেষণ করার কিছুই নাই, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করার কিছুই নাই। এরপর দেখুন যেটা আছে কোয়েশ্চেন নাম্বার 7 নম্বর যে প্রশ্নটি পাচ্ছি খেয়াল করবেন। 7 নম্বরে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে এরকম, চুজ দ্য বেস্ট অল্টারনেটিভ ফর দ্য আন্ডারলাইন্ড। আচ্ছা, এরকমই বলা হচ্ছে ফর দ্য আন্ডারলাইন। আচ্ছা, আন্ডারলাইন ওয়ার্ড না, আন্ডারলাইন। হি ওয়েন্ট ব্যাক অন হিজ প্রমিস অফ ভোটিং ফর মি। আসলে গো ব্যাক অথবা ওয়েন্ট, এখানে এটা তো গো ব্যাক অন, আসলে এটা এখানে আছে ওয়েন্ট ব্যাক, মানে পাস্ট টেন্সে। হিজ প্রমিস তার মানে সে তার প্রতিজ্ঞা থেকে ফিরে এসেছে, অফ ভোটিং ফর মি, আমার জন্য যে ভোট দেবে সেটার থেকে ফিরে এসেছে। সেক্ষেত্রে এটাকে ফরগট নয়, এটাকে উইথড্র, হ্যাঁ, তুলে নেওয়া, ফিরিয়ে নেওয়া। উইথড্র ইজ দ্য রাইট আনসার, উইথড্র। কেমন? পরবর্তী প্রশ্ন যেটি আছে কোয়েশ্চেন নাম্বার 8 নাম্বারটা খেয়াল করুন। 8-এ আমরা কি পাচ্ছি? 8 নাম্বার পাচ্ছি প্রশ্নটা এরকম, let the cat out of the bag means, এর মানেটা কি? আপনি যদি চিন্তা করেন, নর্মালি চিন্তা করেন, let the cat
এটা হচ্ছে টু অ্যালাউ এ সিক্রেট টু বি নোন। এটা হচ্ছে যেটাকে আমরা বলি কেয়ারলেসলি, কেয়ারলেসলি অসচেতন ভাবে কোনো সত্যকে প্রকাশ করা, জানানো। লেট দ্য ক্যাট, বিড়ালটাকে আউট, আউট মানে বেরোতে দেওয়া, অফ দি ব্যাগ, ব্যাগ হতে বেরোতে দেওয়া। এখন আপনি একটা ব্যাগ নিয়ে যাচ্ছেন, ব্যাগের মধ্যে কি আছে এটা তো মানুষ জানে না। এখন যদি আপনি মুখটা খোলা রাখেন, বিড়ালটা লাফ দিয়ে বেরোবে, তখন তো বুঝতে পারবেন এর মধ্যে বিড়াল আছে। তো মূল বিষয়টা হচ্ছে এখানে এই যেটা আমরা পাচ্ছি, এটার অর্থ হচ্ছে টু অ্যালাউ আ সিক্রেট টু বি নোন, কোনো সত্যকে জানানো, ইউজুয়ালি উইদাউট ইন্টেন্ডিং টু, এটা হচ্ছে কোনো ধরনের কোনো উদ্দেশ্য ছাড়া অবচেতন ভাবে এটা বের করে আনা, এই আর কি। কেমন? আচ্ছা, এবার আসি পরবর্তী প্রশ্ন। সো এটার উত্তর হচ্ছে রিভিল আ সিক্রেট কেয়ারলেসলি। এটার উত্তর আমরা পেয়ে গেছি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন খেয়াল করবেন 9 নাম্বার। 9 নাম্বার যেটি আছে লক্ষ্য করুন। হি ইজ এ ম্যান, হি ইজ এ ম্যান টু ডিপেন্ড অন, হি ইজ এ ম্যান টু ডিপেন্ড অন। এই ক্ষেত্রে টু ডিপেন্ড অন বলা হচ্ছে 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে। এই ডিপেন্ড অনটা আসলে কোন ফ্রেজ? ফ্রেজ অংশ থেকে প্রশ্নটি এসেছে, ফ্রেজ অংশ। লক্ষ্য করুন এইখানে টু ডিপেন্ড অন এটা একটা ইনফিনিটিভ ফ্রেজ, তাই না? এরকম মনে হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজটা, বাট এটা আমরা লক্ষ্য করছি কার পরে আছে, এটা হচ্ছে ম্যানের পর। এই ম্যানের পোস্ট মডিফায়ার হিসেবে এই অংশটাকে অবশ্যই একটা মডিফাইং ফ্রেজ, এটা অবশ্যই নাউনকে মডিফাই করলে সে অ্যাডজেক্টিভ হয়। হি ইজ এ ম্যান টু ডিপেন্ড অন, হি ইজ এ ম্যান টু ডিপেন্ড অন, সেক্ষেত্রে এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, সন্দেহ নেই। যারা আছেন সম্ভব হলে একটু আমাদের আজকের পোস্টটা একটু শেয়ার করে দেবেন, যেহেতু আমাদের পেজ থেকে দীর্ঘদিন ধরেই কোনো ক্লাস হয় না, পেজের রিচও কম, আবার নতুন করে ইনশাআল্লাহ শুরু হবে, আপনাদের সহযোগিতা কামনা করছি। এবার দেখুন 10, কোয়েশ্চেন নাম্বার 10। এই প্রশ্নটা এসেছে ক্লজ থেকে। ক্লজ, হিজ ড্রিম দ্যাট হি উইল বি আ বিসিএস ক্যাডার, হিজ ড্রিম দ্যাট হি উইল বি আ বিসিএস ক্যাডার। এইটা এইটা কোন ধরনের ক্লজ? মূল ব্যাপারটা হচ্ছে এটি কোন ধরনের ক্লজ, এটা জানতে চাওয়া হয়েছে। খেয়াল করুন, হিজ ড্রিম, হিজ ড্রিম, আর হচ্ছে দ্যাট হি উইল বি আ বিসিএস ক্যাডার। এই দুটো অংশ হচ্ছে হিজ ড্রিমের ইকুয়াল। হিজ ড্রিমের ইকুয়াল মানে হচ্ছে হিজ ড্রিমের, এটাকে আমরা বলি কমপ্লিমেন্ট, এটা কমপ্লিমেন্ট। এটা কিন্তু হিজ ড্রিমের এমন না যে মডিফায়ার না, এটা হিজ ড্রিমের ইকুয়াল, সমান, এটা একটা কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট। তো সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে যেটা আমরা পাই সেটা হচ্ছে অবশ্যই এটা একটা নাউন ক্লজ, আবার অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে পেলে সেটাও নাউন ক্লজ হয়। তো খেয়াল করবেন এই যে নাউন ক্লজ অথবা নাউন ফ্রেজ যেটাই বলি না কেন, কমপ্লিমেন্ট গুলো এটা নাউন ফ্রেজ হয়, নাউন ক্লোজ হয়। ফ্রেজ এবং ক্লোজের পার্থক্য আমাদের সবার জানা। তো 10 নম্বরে যে উত্তরটি সেটি একটি নাউন ক্লোজ, এক্ষেত্রে সন্দেহ রইল না। কোয়েশ্চেন নাম্বার 11 দিকে চলে যাচ্ছি ধীরে ধীরে। বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কারেক্ট সিম্পল সেন্টেন্স। এখানে সিম্পল সেন্টেন্সটাকে বের করে আনতে হবে যে কোনটি সিম্পল সেন্টেন্স। খুব সুন্দরভাবে খেয়াল করুন। প্রথমত যেটি আছে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এই বাক্যটা এটি নিঃসন্দেহে নিঃসন্দেহে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। এটা কোন ধরনের সেন্টেন্স? এটি হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্স। এখানে দুটো ভার্ব আছে, গ্লিটার্স একটি ভার্ব আর হচ্ছে ইজ একটা ভার্ব। অল দ্যাট গ্লিটার্স ইজ নট, কেন এ নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আছে। সো এটা একেবারে ভেঙে চুরে আলোচনা করা হয়েছে। এখানে দুইটা ক্লজ আছে, অল ইজ নট গুড, দ্যাট গ্লিটার্স সবকিছু স্বর্ণ নয় যেটা চকচক করে। এরপর অল সোয়েলস দ্যাট ইন সোয়েল। খেয়াল করুন এই যে দ্যাট ইন সোয়েলস, দ্যাট থাকা মানে কি? নো, এটি অবশ্যই 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 কমপ্লেক্সে চলে যাবে। আমরা এটাও কমপ্লেক্স পাচ্ছি। কমপ্লেক্স ডু অর ডাই, এটা হচ্ছে কম্পাউন্ড, এটা কম্পাউন্ড, সিওএমপি। সিওএমপি মানে কম্পাউন্ড, আর সিওএম এটা কমপ্লেক্স ধরে নেব, দুটো লিখতে গেলেই কিন্তু একই হয়। এরপর বাকি রইল কোনটা? ঘ নাম্বার, আই স অ্যান ওল্ড ম্যান ওয়াকিং পাস্ট মি। খুবই দারুণ, খুবই দারুণ। ব্যাপারটা খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন, একটু দেখেন। আই স অ্যান ওল্ড ম্যান ওয়াকিং পাস্ট মি, এই পাস্ট এটা কিন্তু একটি প্রেপোজিশন, এটা হয়তো অনেকে অবাক করে দেবে। পাস্ট মানে বিসাইড, যেটা আমরা বললাম। এইখানে একটা মাত্রই ভার্ব আছে, সেটা হচ্ছে স।
একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে, আর ওয়াকিংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সেক্ষেত্রে একটা মাত্র ভার্ব মানে কি, একটাই ক্লজ, একটা ক্লজ মানে কি এটি সিম্পল সেন্টেন্স, কোনো সন্দেহ নেই। এবার অনেক বড় একটি প্রশ্ন সমাধান করব, দেখি প্রশ্নটা স্ক্রিনে আসে কিনা, তাহলে আমাদের একটু এরপর হবে। জাস্ট এ মিনিট, দেখছি প্রশ্নটা স্ক্রিনে আসে কিনা। স্ক্রিনে এসেছে। ক্যালকুলেট বলছে, হুইচ ইজ দ্য কারেক্ট কমপ্লেক্স ফর্ম অফ দি সেন্টেন্স আ করাপ্ট ম্যান ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স। আ করাপ্ট ম্যান ক্যান নট উইন, একজন এই আ করাপ্ট ম্যান, এইটাকেই আমার কি করতে হবে, এইটাকে ভাঙতে হবে, এই অংশটাকে ভাঙতে হবে যদি কমপ্লেক্স তৈরি করতে চাই। কেমন, খেয়াল করুন। প্রথমটা আছে এ করাপ্ট ম্যান হু ইজ এ ম্যান হু ইজ করাপ্ট ক্যানট রেসপেক্ট আদার্স। না, এটা অর্থ ঠিক নাই। বলছে ক্যানট রেসপেক্ট নয়, ক্যানট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স, অন্যদের থেকে আদায় করে নিতে পারে না সম্মান। এ ম্যান ডাজ নট সুযোগ নাই। এ ম্যান হু ইজ কারাপ্ট ক্যানট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স। অপশন সি ইজ দ্য রাইট আনসার। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এখানে খুব ভালো করে খেয়াল করেন, এটা বোঝার চেষ্টা করবেন, এইখানে অর্থটা মিলে যায়। আর অপশন ডি তে যেটা আছে অর্থ মিলবে না। এ ম্যান হু ক্যান উইন দ্য রেসপেক্ট অফ আদার্স ক্যানট বি করাপ্ট, না এটা নয়। আমরা শুধুমাত্র এ করাপ্ট ম্যানকে ভাঙলাম, এই করাপ্ট ম্যানকে ভাঙলে এরকমই আসে, এ ম্যান হু ইজ করাপ্ট, এ ম্যান হু ইজ করাপ্ট, এটাই আসে। পরবর্তী প্রশ্ন দেখুন, পরবর্তী প্রশ্নটা কি আছে, পরবর্তী প্রশ্নটা কি আছে একটু আমরা দেখবো। এখানে প্রশ্নটা নিয়ে একটু ঝামেলা আছে, প্রশ্নটা একটু ঠিকঠাক করে নেই। বলা হচ্ছে find out the positive form of the sentence who else is better than Jaman in the team. Who else better? Who else better? কে ভালো? Better player. Who is the better player than Jaman? এটা কিন্তু comparative degree. Than Jaman in the team. এই টিমে কেমন? প্রথম যেটি রয়েছে বলা হচ্ছে is there any player in this team who is as good as Jaman? আমার খেয়াল রাখতে হবে পজিটিভ। দ্বিতীয়টা বলছে হু ইজ দ্য বেস্ট, এখানে বেস্ট হওয়ার তো সুযোগ নাই। বেস্ট মানে কি, বেস্ট মানে এখানে এটা কিন্তু কাটা গেল। কেন কাটা গেল, অর্থাৎ এটা তো পজিটিভ নয়, এটা সুপারলেটিভ হয়েছে। ইজ দেয়ার এনি আদার প্লেয়ার্স ইন হিজ টিম হু ইজ অ্যাজ গুড অ্যাজ জামান, এখানে বলছে ইজ দেয়ার এনি আদার প্লেয়ার্স। এই যে দেখুন, ইজ এনি আদার এর পর প্লেয়ার্স নয়, এনি আদার এর পর প্লেয়ার, এটা বুঝতে হবে। আর এরপরে যেটা আছে ঘ নম্বরে যেটা আমরা পাচ্ছি, ঘটা বলা হচ্ছে আর দেয়ার এনি আদার প্লেয়ার, আর দেয়ার এনি আদার প্লেয়ার হু আর অ্যাজ গুড অ্যাজ জামান, অ্যাজ গুড অ্যাজ জামান। আবার বলছি, আর দেয়ার এনি আদার প্লেয়ার ইন দিস টিম, প্লেয়ার ইন দিস টিম। আচ্ছা, ইন দিসটা আগে পড়ে গেছে, ইন দিস টিম হু আর, এখানে হু আর বলার সুযোগ নাই। আর দেয়ার এনি আদার প্লেয়ার, আর দেয়ার এনি আদার প্লেয়ার না, আর এর পরে এনি আদার প্লেয়ার না, আদার্স, তাই না, সেটা হওয়ার কথা। এর মানে অপশন এ ইজ দ্য রাইট আনসার, এর বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই। তো 13 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 14-তে, দেখবো 14 কি আছে, এটা দেখি ভালো নাকি মন্দ, নাকি লেগে যায় কোনো দ্বন্দ্ব। 14 নম্বর প্রশ্ন খেয়াল করুন, বলছে fill in the blank with the correct word. The submarine dipped to avoid by the enemy plane. By the enemy plane to avoid. খেয়াল করুন, দারুণ একটি প্রশ্ন, দারুণ একটি প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর একটু দেখি আমরা। 14 নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে, দি সাবমেরিন ডিপড টু অ্যাভয়েড, মানে যেটা হচ্ছে ডুব দেওয়া, টু অ্যাভয়েড বাই দি এনিমি প্লেন, যাতে অন্য শত্রুপক্ষের প্লেন না দেখতে পারে, এই জন্য গভীরে চলে গেছে। এখন অন্যদের দ্বারা দেখা, অ্যাভয়েডের পর অবশ্যই কি হবে, আইনজিরো। বাট এখানে শুধু আইনজিরো হবে না, এটা পেসিভ রূপে নিয়ে আসতে হবে, বিং সিন, সিং না, দি সাবমেরিন ডিপ টু অ্যাভয়েড সিং বাই দি এনিমি প্লেন না, বিং সিন, কারণ এটা পেসিভ রূপে, এই অংশটা পেসিভ রূপে। যেহেতু এই অংশটা পেসিভ রূপে, আমাকে পেসিভ রূপেই চিন্তা করতে হবে। অ্যাভয়েডের পর বারবার আইনজি হয়, বাট সেটা পাস্ট রূপে এখানে ব্যবহার করতে হচ্ছে। আই থিঙ্ক এটা হয়ে গেছে।
এরপর যেটি আছে 15 নাম্বার, ইন ফিয়ার অফ। ইন ফিয়ার অফ 15 নাম্বার যেটা বলেছে ইন ফিয়ার অফ। ইন ফিয়ার অফ হি এসকেপ। এসকেপ মানে পালানো, এলসওয়্যার সব জায়গায়, যেটা আছে ইন ফিয়ার অফ মানে যাতে সে গ্রেপ্তার না হয়। ইন ফিয়ার অফ অ্যারেস্টিং না, এটা অফের পর প্রেপোজিশন, এরপর আইএনজি। হ্যাঁ, এটা আমরা বলতেই পারি প্রেপোজিশন বা আইএনজি রূপ, বাট এটাও কিন্তু প্যাসিভ। বিং অ্যারেস্টেড, হ্যাভিং নয়, মানে হ্যাভিং ডান কোনো কিছু করিয়া। আর অ্যারেস্ট তো সে নিজে হবে না, অন্য তাকে অ্যারেস্ট করবে, পুলিশ তাকে অ্যারেস্ট করবে। এই জন্য ইন ফিয়ার অফ বিং অ্যারেস্টেড হি এসকেপড এলসওয়্যার, মানে সে পালিয়ে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গায় সে পালিয়ে বেড়াচ্ছে। 16 নাম্বার প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন আমরা একটু দেখব। এখানে অপশনে একটু ঝামেলা আছে 16 নম্বরে, যেটা বলা হয়েছে ওয়ার, এরপর হচ্ছে মাস্ট বি আছে, এরপর হচ্ছে মাইট বি আছে, এরপর হচ্ছে ওয়াজ আছে, তাই না? আচ্ছা, আমরা দুটো অপশন একটু ক্লিয়ার করে নেই, একটু সময় দিবেন। একটু ঠিক করে নিচ্ছি। 16 নম্বর, 16 মাইট বি মাস্ট বি। জাস্ট এ মিনিট। মাস্ট বি। আর সবশেষ যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ওয়াজ। ওয়াজ হয়ে গেল। আই হোপ এই প্রশ্নটা খুব জটিল প্রশ্ন নয়। আই ডিড নট ফলো হু পাস্ট বাই মি, মানে কে আমাকে অতিক্রম করেছে আমি জানি না। এটা সজীব হতে পারে, এটা সজীব হতে পারে, যেহেতু বলছে আই ডিডন্ট ফলো, যে আমি এটা লক্ষ্য করি নাই। তার মানে মাস্ট বি বলার সুযোগ নেই, মাইট বি হতে পারে। মাইট বি মানে কি? হতে পারে। মৌ চৌধুরী, আচ্ছা বলছে আপনি পরীক্ষা সব উত্তরই পারেন। আচ্ছা আচ্ছা, মাইট বি, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার 17 নাম্বার। 17 নাম্বার এগুলো আলহামদুলিল্লাহ আমাদের যারা বেসিক ব্যাচে ছিল তারা হয়তো বুঝতে পারতেছে যে ডিপ লেভেলে পড়ানোর উপকারিতাটা আসলে কি। ডিপ লেভেলে যে পড়াচ্ছি এটার উপকারিতা আজকে অনেকেই বুঝতে পারছে। শামিন ইজ মাই কলিগ, আই ড্যাশ হিম ফর 10 ইয়ার্স। এই যে ফর 10 ইয়ার্স আমরা কি বলছিলাম, দীর্ঘ সময় কোনো কাজ হলে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পারফেক্ট টেন্স, দুটোই হতে পারে। তাহলে এখানে পারফেক্ট টেন্স, জানাশোনা, এটা কন্টিনিউয়াস হওয়ার কোনো দরকার নাই। আই হ্যাভ নোন, আই হ্যাভ নোন হিম ফর 10 ইয়ার্স, আমি তাকে 10 বছর ধরে চিনি। 17, এই প্রশ্নটা একেবারেই অপরিচিত। দ্য স্নো শুইলস দ্য ভ্যালি, মানে হচ্ছে যেটাকে আমরা বলি তুষার ছড়িয়ে পড়া। ঠিক আছে, শুইলস ডাউন, যেটাকে বলি শুইলস ডাউন। শুইলস ডাউন 18, মানে উপত্যকায় তুষার ছড়িয়ে পড়া। 18 নম্বর। যদি কেউ বলে এটা কমন করছে তাহলে এটা ভুয়া কথা, মিথ্যে বলে লাভ নাই। সহজ কথা হচ্ছে মিথ্যে বলে লাভ নাই। দ্যার ইজ এ কফি শপ, দ্যার ইজ এ কফি শপ হচ্ছে অ্যাট অন বিফোর অ্যাক্রস। অ্যাক্রস মানে যত্রতত্র ছড়িয়ে থাকা, এরকম হতে পারে। দ্যার ইজ এ কফি শপ অ্যাক্রস দ্য স্ট্রিট, অপোজিট, অ্যাক্রস, আড়াআড়ি, এরকম। যেহেতু একটা কফি শপের কথা বলা হয়েছে, তো 19 পর্যন্ত আশা করি 19 পর্যন্ত এইটা নিয়ে ঝামেলা হওয়ার কথা নয়। আবার এইখানে কেউ কেউ বলতে চেয়েছেন, এখানে অনেকে বলতে চেয়েছেন যে এটা কি অন হয় কিনা, এটা অন হয় কিনা। আসলে এইখানে যেটাকে বলি অন দি, অন দি খুব কাছাকাছি, রাস্তার খুব কাছাকাছি, সেক্ষেত্রে অন ব্যবহার করা যায় কিনা। এখানে যেহেতু অ্যাক্রস আছে, এটাকে ব্যবহার করাই ভালো। অনটা উত্তর করলে ভুল হবে এরকম না, বাট অ্যাক্রোসটা বেস্ট আনসার। তো এটা আমরা উত্তর করে দিলাম। আর 20 নাম্বার হতে শুরু হলো সেই কারেকশন। কোন প্যাটার্নের প্রশ্ন আসছে এবার বুঝতে পারছেন আপনারা? এখানে প্রশ্নটা আসছে কোন প্যাটার্নে, কারেকশন থেকে একাধিক প্রশ্ন এসেছে। আচ্ছা,
ক্লিয়ার? তাহলে এইখানে যেটা আছে সেটা একটু দেখুন। ন্যারেশন থেকে প্রশ্ন আসছে, ন্যারেশন হুটহাট করে প্রশ্ন চলে আসে ন্যারেশন থেকে। লক্ষ্য করুন, হি হ্যাজ সেইড, এটা তো অবশ্যই ইনডাইরেক্ট, ডাইরেক্ট না। তার মানে হ্যাজ সেইড এটা একটু আপত্তিকর। হি হ্যাজ সেইড টু মি আই উইল গো বাট ইউ উইল স্টে। এখন ইনডাইরেক্ট আই কথাটা, আই এর মধ্যে একটা ঝামেলা আছে। সো কয়েকটা ঝামেলা আছে। একটা ঝামেলা হচ্ছে এই, হি হ্যাজ টোল্ড মি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দ্যাট হি উইল গো বাট আই উইল স্টে। হ্যাঁ, এটা আমরা কিন্তু পড়েছি, এটা সঠিক। বাকিগুলো কেন ভুল সেটা কিন্তু হি হ্যাজ টোল্ড, এই হি হ্যাজ টোল্ড এইটার পরে ভাই উড হইতে পারে না, এটা হতে পারে না। কারণ হ্যাজ টোল্ড মানে কি, রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হবে না। হি হ্যাজ টোল্ড মি দ্যাট এখানে উড হতে পারে না, এই কারণে এটা ভুল। কেমন? 20 নম্বর উত্তরটা আমরা পেয়ে গেলাম, আই হোপ সো। 21 নাম্বারটি খেয়াল করুন। 21 যেটি আছে বলা হচ্ছে দ্য রুম ওয়াজ ডার্কেন্ড, ডার্কেন্ড ওয়াজ ডার্কেন্ড, ওয়াজ ডার্কেন্ড মানে অন্ধকার করে ফেলা হয়েছে। দ্য রুম ওয়াজ ডার্কেন্ড এর পর্যন্ত ঠিক আছে। দ্য রুম ওয়াজ ডার্কেন্ড ঠিক আছে। দ্য রুম ওয়াজ ডার্কেন্ড ঠিক আছে। সুইচিং অফ অল দি লাইটস, দ্য রুম ওয়াজ ডার্কেন্ড। তারপর প্রথম অংশটা ঠিক, মানে কক্ষটাকে অন্ধকার করা হয়েছে কিসের মাধ্যমে, সুইচ বাই সুইচিং অফ, সুইচ অফ, সুইচ অফ মানে কি বন্ধ করে দেওয়া। অল দি লাইটস, অল দ্য লাইটস ঠিক আছে, এখানে গ্রামাটিক্যালি কোনো সমস্যা নাই। এখানে বলা হচ্ছে সুইচিং অফ না বাই সুইচিং, কিসের দ্বারা, সেক্ষেত্রে এইটা সঠিক বলার সুযোগ নেই। দ্য রুম ওয়াজ ডার্ক টু সুইচ, না টু সুইচ মানে উদ্দেশ্য যেটা, এর মানে আমরা সংক্ষেপে যেটা বলতে পারি আপাত দৃষ্টিতে একেবারে মোটা থাকে এটাই সঠিক মনে হচ্ছে, অন্যগুলো দরকার নেই। এরপর খেয়াল করবো যেটি আছে 22 নম্বর, কন্ডিশনাল থেকে প্রশ্ন। মানে বিসিএস এর প্রশ্নের প্যাটার্ন কোথায় গেছে আই ডোন্ট নো। এখান থেকে যে টপিক গুলো সিলেক্ট করা হয়েছে সেখানে কোথা থেকে প্রশ্ন হয় আর কোথা থেকে প্রশ্ন হওয়া উচিত আমি এটা জানি। কিছুটা মান বন্টনের ক্ষেত্রে ঝামেলা লক্ষ্য করছি। প্রশ্ন স্ট্যান্ডার্ড সন্দেহ নেই। তাহলে এখানে প্রথম যেটা আছে হ্যাড ইউ বিন, হ্যাডটা তো ভার্ব হয়, আবার এটা যখন শুরুতে আসে এটা একটা কন্ডিশনাল মার্কার হয়, থার্ড কন্ডিশন। হ্যাড ইউ বিন, হ্যাড ইউ বিন দেয়ার অন টাইম, ইউ কুড হ্যাভ, ইউ কুড হ্যাভ হ্যাড, হ্যাঁ এ পর্যন্ত ঠিক আছে, এ পর্যন্ত ঠিক আছে, কোনো সমস্যা নেই। ইফ ইউ হ্যাড বিন দেয়ার অন টাইম, ইউ কুড হ্যাভ বি, ইউ কুড হ্যাভ ভার্ব নাই। ইফ ইউ হ্যাড বিন দেয়ার অন টাইম, ইউ মাইট, কোনো সুযোগ নাই। হ্যাড বিন ইউ না হ্যাড ইউ বিন, এর মানে আমরা দেখলাম যে প্রথমেই ভালো ছিল, মানে অপশন এই সঠিক। এটা নিয়ে আর বিভ্রান্তি ছড়ায় লাভ নাই, অপশন এই হচ্ছে সঠিক, এটা নিয়েই আমাদের সন্তুষ্ট থাকতে হবে। কেমন? এরপরে আসুন পরবর্তী প্রশ্ন যেটি আছে 23 নম্বর প্রশ্নটি কি আছে দেখুন। 23-এ যেটা আমরা পাচ্ছি লক্ষ্য করুন, there are trees on the both sides, on the both sides, on the নয় on both sides, on both sides, on the নয়, এখানে একটা ঝামেলা আছে, এই দুইটা এক্সট্রা। there are trees on both sides of the road, এরপর there are trees on both the sides of the road। এখানে দিয়ের ব্যবহারটা দরকার হয় না, বাট আছে, এটা ভুল বলার সুযোগ নেই। there are trees on both sides of the road, on both sides বলতে পার প্লুরাল হওয়াটা জরুরি। there are trees on either sides, either তো সিঙ্গুলার, either sides না, আমরা অপশন বিটাকে সঠিক হিসেবে নিতে পারছি, এখানে কোনো সমস্যা নেই। কোয়েশ্চেন নাম্বার 23 হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার 44, বয়েস্টারাস, এখানে সঠিক উত্তর নাই। এটা যদি বয়েস্টারাস যেটা আমরা বলি এটা বিপরীত চাওয়া হয়েছে, যেটা হচ্ছে এটা হচ্ছে কোলাহলপূর্ণ, আর কোয়েট মানে হচ্ছে নিরিবিলি, তো এটার উত্তর নাই। নয়েজি এটা সিনোনিম, এটার উত্তর নাই। আর যেটি দেখুন 25 নম্বরে এখন আমরা পাচ্ছি 25, প্লেজিয়ারিজম মানে হচ্ছে কুম্ভিলক বৃত্তি, অন্যের লেখা চুরি করা। তাহলে সেক্ষেত্রে এটা যেটা আমরা বলতে পারি সবটুকু, যেটা আমরা বলতে পারি the act of using someone
এলস আইডিয়াস, কারো আইডিয়া ব্যবহার করা, চুরি করা। ব্যবহার মানে সরাসরি চুরি করা, আর সাধু ভাষায় বলে লাভ নাই, রেখে রেখে বলে লাভ নাই। তাহলে এই হচ্ছে 25টা প্রশ্ন ভাই চলে আসছে ব্যাকরণ থেকে, যেইটা 25টা প্রশ্ন হওয়ার কথা না। 25টা প্রশ্ন হওয়ার কথা না, হওয়ার কথা 20টা প্রশ্ন, আর 15টা প্রশ্ন যাওয়ার কথা সাহিত্যে। এবং এক্ষেত্রে আমাদের যদিও কিছু বলার নাই, বা অনেকের স্ট্রং জোন থাকে, যেমন সাহিত্য অনেকের স্ট্রং জোন, সে টার্গেট করে নিয়েছে এখানে 13-14 মার্কস তুলবে। এই ক্ষেত্রে কেন পিএসসি সিলেবাসের যে মানদণ্ড, এটা কেন তারা অনুসরণ করে না, এটা দুঃখজনক। সিলেবাস অনুসরণ করা জরুরি, প্রশ্ন আরো কঠিন করুন, বাট মানদণ্ডটা তো ভাই ঠিক থাকবে। সেটা কেন ঠিক থাকবে না, এটা কি উদ্দেশ্যে আমি জানি না। এবং প্রশ্ন ভুল, বিসিএস এর মতো জায়গায় প্রশ্ন ভুল হবে, এটা দুঃখজনক। বুয়েটের ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম প্রাইমারিতে তাদের কি একটা বিশ্রী কাণ্ড কারখানা হয়ে গেল। দায়িত্বশীল পদে থেকে যদি দায়িত্বহীনতা দেখা যায়, তাহলে এটা খুব দুঃখজনক, এটা খুবই দুঃখজনক। এটা মূলত মানার মতো না, সহজ কথা। The two cities in a tale of two cities, the two cities, মানে দুটি শহরের গল্প নিয়ে যে এ টেল অফ টু সিটিজ, 26 নম্বরে যে প্রশ্নটা আমরা পাচ্ছি, এই এ টেল অফ টু সিটিজ এর মধ্যে দুটো শহরের কথা বলেছে, সেটা হচ্ছে লন্ডন অ্যান্ড প্যারিস। লন্ডন অ্যান্ড প্যারিস, কেমন? এবার দেখুন পরবর্তী, এ তো সেই দিনও পড়াতে পড়াতে বললাম, সেই দিনে পড়াতে পড়াতে বললাম যে the line frailty though name is women occurs in Shakespeare's play, শেক্সপিয়ারের কোন নাটকে? এটা হ্যামলেট নাটকে। হ্যামলেট তার মাকে বলেছিল তার বাবার যে হত্যাকাণ্ড, এরপর তার চাচাকে বিয়ে করার জন্য তাকে তিরস্কার করেছিল। ফ্রেলটি though name is women, অর্থাৎ মহিলাদের অন্য নাম হচ্ছে প্রতারণা, ভঙ্গুরতা, অল্পতে ভেঙে পড়ে, অল্পতে গলে যায়, হ্যাঁ, এরকমটা। এরপর দেখুন 28 নম্বর যে প্রশ্নটি রয়েছে, 28, হু অফ দি ফলোইং কম্পাইলড অ্যান ইংলিশ ডিকশনারি, এখানে কে ইংলিশ ডিকশনারি অভিধান রচনা করেছেন? এটা সবারই জানা, ডক্টর স্যামুয়েল জনসন। তিনি হচ্ছে ইংরেজি ডিকশনারির ফাদার। এরপর দেখুন 29 নম্বর যে প্রশ্নটি রয়েছে, 29 who is not a poetry form, এখানে কোনটা পোয়েট্রি ফর্ম নয়? সনেট পোয়েট্রি, ব্যালাড পোয়েট্রি, এপিক পোয়েট্রি, টেল, এটা পোয়েট্রি ফর্ম নয়। 30 নম্বর, আই এম এ ম্যান মোর সিনড এগেইনস্ট দ্যান সিনিং, যতটা না ভুল করেছি তার চেয়ে বেশি শাস্তি পেয়েছি। এটা ওই আসিফের গান। আসলে এটা কিং লিয়ারের কথা। কিং লিয়ার বলছিল যে আমি যতটুকু ভুল করেছি বাবা হিসেবে, তার চেয়ে বেশি শাস্তি আমি পেয়েছি। এরপর এখানে 31 নম্বর যেটি রয়েছে, হুইচ ইভেন্ট ইনফ্লুয়েন্সড লিটারেচার অন রোমান্টিক পিরিয়ড, রোমান্টিক যুগে রোমান্টিক যে ধারণা, এটা প্রবক্তা হচ্ছে উইলিয়াম ওয়াটসন এবং স্যামুয়েল হরলিস। তো উইলিয়াম ওয়াটসন কিন্তু ফরাসি বিপ্লব দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন, বিপ্লবের সরাসরি অংশগ্রহণ করেছেন, বাট তিনি গিয়ে দেখলেন অ্যাকচুয়ালি ইটস নিয়ারলি আ ব্লাডশেড, এটা বিপ্লব নয়, এটা হচ্ছে রক্তপাত। এরপর তিনি ফিরে আসলেন প্রকৃতির কাছে, প্রকৃতির মধ্যে শান্তি খুঁজলেন, হ্যাঁ, এই যে প্যান্থুইজম, সর্বের সর্বাদের যে আইডিয়াটা, এবং ন্যাচারের যে একটা হিলিং পাওয়ার রয়েছে, এই বিষয়গুলো তিনি কিন্তু রোমান্টিক পোয়েট্রিতে তুলে ধরেছেন। তো আমরা বলতে পারি ফরাসি বিপ্লব দ্বারা এই যুগটা প্রভাবিত হয়েছিল, ফরাসি বিপ্লবে এই যুগটা প্রভাবিত হয়েছিল। আর এরপর খেয়াল করুন যেটি আছে, দি অথর অফ এ ফেয়ারেল টু আর্মস, এ ফেয়ারেল টু আর্মস, এটা কার লেখা? এখানে এখানে উল্টাই গেছে, অপশনগুলো উল্টাই গেছে, অপশনগুলো নিয়ে আসতেছি। এ ফেয়ারেল টু আর্মস, জাস্ট মিনিট, একটু সময় দেবেন। এ ফেয়ারেল টু আর্মস এর যে অপশনে 32 যেটা রয়েছে, সমারসেট মম, তিনি না। আর্নেস্ট হেমিংওয়ে, ডিএস লরেন, আছে জন অস্ট্রিয়ান, আর্নেস্ট হেমিংওয়ে। এ ফেয়ারেল টু আর্ম, কেমন? আর 32 নাম্বার যে প্রশ্নটি রয়েছে, 32, এটা শেষ হয়ে গেল। 33 আমরা আসবো। 33 যেটা পাচ্ছি, হু ইজ দ্য মোস্ট ফেমাস স্যাটিরিস্ট ইন ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের সবচাইতে বিখ্যাত স্যাটিরিস্ট, বিটার স্যাটিরিস্ট যাকে আমরা বলি। এই প্রশ্ন ভাই
বহুল প্রচলিত প্রশ্ন, আসে নাই এমন পরীক্ষা কম আছে, সকল পরীক্ষাতে এসে। বিসিএস এ কতবার আসছে আই ডোন্ট নো। এই 34-এ দেখুন এই প্রশ্ন বহুবার আসছে। হুইচ পিরিয়ড ইজ নোন অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার? এটা সবাই জানে, এটা হচ্ছে এলিজাবেথান এইজ, এলিজাবেথান এজ। অর্থাৎ রানী এলিজাবেথের যুগটাই হচ্ছে ইংলিশ সাহিত্যের সোনালী যুগ, গৌরবান্বিত যুগ। হ্যাঁ, এ নেস্ট অফ সিঙ্গিং বার্ডস, এটা হচ্ছে গীতি কবিতার আশ্রয়স্থল, অনেক 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 উপাধি রয়েছে। আর 35 নম্বরে যেটা আছে, হুইচ নোবেল ইজ রিটেন বাই অ্যান ইন্ডিয়ান নোবেলিস্ট? এটা হচ্ছে কার লেখা? দেখুন এটা আপনার উত্তর জানতে হবে, বিষয়টা সাউন্ড নাই, সাউন্ড আছে। আচ্ছা, খেয়াল করবেন এখানে যেটা আমরা পাচ্ছি, দ্য রিটার্ন অফ দ্য নেটিভ, থমাস হার্ডি, থিংস ফল অ্যাপার্ট, চিনো আচেবে, হার্ট অফ ডার্কনেস। হ্যাঁ, তারপরে এই তিনটা কিন্তু পরিচিত, এর ইন্ডিয়ান কেউই লেখে নাই। দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, এইটা হচ্ছে একজন ইন্ডিয়ান রাইটারের লেখা, এবং এইটা যিনি লিখেছেন তিনি খুবই খুবই প্রসিদ্ধ। বেস্ট সেলার বইয়ের মধ্যে একটা বই, বেস্ট সেলার বইয়ের মধ্যে একটা বই, এটা হচ্ছে অরুন্ধতী রয়ের লেখা। কেমন? এটা হচ্ছে অরুন্ধতী রয়ের লেখা। আই হোপ আপনারা প্রশ্নটি বুঝতে পেরেছেন। তাহলে আমি যদি প্রশ্নটি একটু কি কি বলি, এটা যদি জবানিকা পাঠ অথবা উপসংহারটা কি দাঁড়াবে? 1 2 3 4 5 6 7 8 9 10, এই 26 থেকে 10টি প্রশ্ন, ইংরেজি সাহিত্যে 10টি প্রশ্নের মধ্যে একটা ভুল হওয়ার কোনো চান্স নাই। এখানে 5টি প্রশ্ন কমিয়ে দেওয়া হয়েছে, যেটা দুঃখজনক। আর গ্রামারের ক্ষেত্রে এটার উত্তর নাই, একটার উত্তর নাই। এরপর খেয়াল করবেন এখানে প্রশ্ন করা হয়েছে, এটা প্রোনাউনের, এখানে কন্ডিশনাল থেকে এখানে প্রশ্ন করেছে পেসিভ ভয়েস। এইখানে আমরা দেখতে পাচ্ছি ন্যারেশন থেকে প্রশ্ন করা হয়েছে। আর এর বাইরে খেয়াল করবেন এই প্রশ্নটা একেবারেই নতুন, একেবারেই নতুন। আর এটা না পারার মতো প্রশ্ন নয়, এটা মডেল থেকে প্রশ্ন এসেছে, এটা ঠিক আছে, সমস্যা নেই। এরপরে এটাও ঠিক আছে, ডিগ্রি থেকে প্রশ্ন এসেছে। আর এইখানে আমরা যেটা পাচ্ছি খেয়াল করবেন, যেটা বলা হয়েছে যে কমপ্লেক্স করতে, এটা জটিল নয়, এটা সহজ প্রশ্ন। এই প্রশ্ন ভুল হওয়ার চান্স নাই, এটাও ভুল হবে না ইনশাল্লাহ, এটাও ভুল হবে না। এটা বোঝা যায়, এটা আক্ষরিক ভাবেই বোঝা যায়, মোটামুটি একটু ভাবনাত্মক করে নিলে বোঝা যায়। 7 নাম্বার ঠিক আছে, 8 নাম্বার ঠিক আছে, পরিচিত প্রশ্ন। 5 নাম্বার প্রশ্নের উত্তরটা নাই, হয়তো অনেকে বলবে এখানে ইনজুর, এখানে দুটো উত্তর হওয়া উচিত, হয়তো বিং ইনজুর্ড অথবা হ্যাভিং বিন ইনজুর্ড, আই ডোন্ট নো। এটা পিএসসি কোনটা উত্তর নিবে কিনা, যেগুলো আছে তার মধ্যে বি ইনজুর্ড হওয়ার সুযোগ নাই। আর রাইটিং এ ডায়েরি, এটা তো পড়ার কথা, নাউন ফ্রেজ, এটা প্রেপোজিশন একটু ডিপ থেকে আসছে, বাট এগুলো পড়ার, এটাও পড়ার কথা। সেই মডিউলস অফ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, আর এখানে উত্তর নাই। তবে আমার মনে হয় যে সুগারটা কি, সুগার মানে মিষ্টি বানানো, কোনো মিষ্টি করা, সুগার মানে চিনি, আবার সুগার মানে হচ্ছে এটা হচ্ছে মিষ্টি তৈরি করা, মিষ্টি বানানো, যেটা সুগার। তো আমার মনে হয় যে এই যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, ইংরেজি অংশের প্রশ্নটা বেশ স্ট্যান্ডার্ড মনে হয়েছে। তবে আমার যেটা প্রত্যাশা থাকবে যে বিসিএস এর মতো জায়গায় প্রশ্নগুলো যেন যেটা হচ্ছে বানান ভুল না থাকে আর উত্তর ভুল যেন না থাকে, এটা যেন না থাকে, কেমন? তো আজকে আমরা শেষ করতে চাই, যেটা আমরা বলছিলাম সুগার, এটা ভার্ব হিসেবে ব্যবহার করা যায়, এটা হচ্ছে কোনো কিছু মিষ্টি করা, করা করা, এরকমটা। আর আপনাদের কোনো মন্তব্য আছে কিনা সেটাও দেখতে চাই। স্যার লিটারেচার ইজি হয়েছে, গ্রামার অনেক হার্ড, গ্রামার বুঝে প্রশ্ন করা, মানে বুঝে উত্তর করতে হবে, হার্ড যে সেরকম না, গ্রামার অংশটা বুঝে উত্তর করতে হবে। সো আজকে বিদায় নিতে চাচ্ছি, ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমাদের সেশন আবার শুরু হতে যাচ্ছে। আর আপনাদের জন্য বলা, যারা 0 to অ্যাডভান্স ইংলিশ কোর্সে ভর্তি হবেন তারা ভর্তি হয়ে যান। এর বাইরে 18তম নিবন্ধন লিখিত পরীক্ষা, যেটা সেটার একটা কোর্স আছে, সেটাও ভর্তি হতে পারেন। তো ঠিক আছে, শুভরাত্রি, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।